আসসালামু আলাইকুম। আশা করি যারা পার্টিসিপেন্ট আছেন তারা সবাই শুনতে পাচ্ছেন। সকলকে শুভা। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা লেখাপড়া শুরু করি। আচ্ছা, প্রথমত বলি, আমি যদি কোনো কন্টেন্টকে সর্বোচ্চ 3 স্টার দিয়ে থাকি, তাহলে আজকের যে কন্টেন্ট সেই কন্টেন্ট পাবে মাত্র 1 স্টার। এর মানে আজকের কন্টেন্ট তুলনামূলক জান প্রাণ দিয়ে পড়তে হবে না, মাত্র 1 স্টারের টপিক এটা। হ্যাঁ, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ টপিক। আমাদের আজকে জান প্রাণ দেওয়া যাবে না, এখান থেকে প্রশ্ন কম আসে। ধরেন এই যে প্রথমে প্রশ্ন আসে দল ব্যবস্থা, বাংলাদেশের দল ব্যবস্থা কেমন। যেমন অপশনে প্রশ্ন এসেছিল বাংলাদেশ কি একদলীয় নাকি বহুদলীয়। যদি প্রশ্নটা আসে বাংলাদেশে একদলীয় না বহুদলীয়, তাহলে অ্যান্সার হবে কি বহুদলীয়। আবার যদি প্রকৃত পক্ষে কথাটা লাগাই দেয় যে প্রকৃত পক্ষে বাংলাদেশ একদলীয় বহুদলীয় না দ্বিদলীয়, তখন আবার অ্যান্সার হবে কি দ্বিদলীয়। তাহলে যদি বলা হয় বাংলাদেশের প্রকৃত অবস্থা কি সাংবিধানিক সাংবিধানিক বৈশিষ্ট্য বহুদলীয়, কিন্তু যদি বলা হয় প্রকৃত পক্ষে বাংলাদেশ কয় দলীয়, তাহলে দ্বিদলীয়। আপনারা সবাই জানেন এদেশে প্রধান দল দুইটা, আওয়ামী লীগ এবং কি বিএনপি। তাই প্রকৃত পক্ষে বাংলাদেশ এই দুই দল বিদ্যমান, আর সাংবিধানিকভাবে বহুদলীয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে আর পড়া লাগবে না। আমি দেখি আপনারা অ্যান্সার দেখলে বুঝতে পারবো। বলেন তো দেখি, প্রকৃত পক্ষে বাংলাদেশ কয় দলীয়? প্রকৃত পক্ষে বাংলাদেশে কয় দলীয় শাসন চলে? হ্যাঁ, দ্বিদলীয়। থ্যাংক ইউ। দ্বিদলীয়। এবার বলুন তো দেখি, বাংলাদেশ, আমি প্রকৃত পক্ষে কথাটা বললাম, এবার শুধু আমি বললাম বাংলাদেশে কয় দলীয় শাসন চলে সাংবিধানিক ভাবে, তখন হবে ম্যানি বহুদলীয়। থ্যাংক ইউ, হয়ে গেছে, আর দরকার নেই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ যেখানে ভোট থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কেন বলা হয়? ভোট, আমরা যে সাধারণ জনগণ কি নির্বাচন করি? আমাদের প্রতিনিধি বা এমপি নির্বাচন করি। তাই আমাদের দেশে যে ডেমোক্রেসি সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসি। এখানে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। এখন অনেক উন্নয়নশীল দেশে আবার ছায়া মন্ত্রিসভা, উন্নত দেশে ছায়া মন্ত্রিসভা থাকে। যেমন ধরেন ইউকে তে একটা আছে মন্ত্রিসভা, যারা সরকারি দল, যারা সরকারি দল তারা গঠন করে মন্ত্রিসভা। আবার যারা বেসরকারি দল, সরকারি দল নয়, যারা বিরোধী দল, তারা গঠন করে ছায়া মন্ত্রিসভা। আপনারা অনেকেই জানেন, ঠিক না? তাহলে বিরোধী দল গঠন করে ছায়া মন্ত্রিসভা আর সরকারি দল গঠন করে মন্ত্রিসভা। কিন্তু বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা আছে নাকি নাই বলেন? বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা আছে নাকি নাই? নাই। এই তো হয়ে গেছে, অ্যান্সার কারেক্ট। এবার বলেন ইউকে তে ছায়া মন্ত্রিসভা আছে নাকি নাই? ইউকে তে আছে। এই তো হয়ে গেছে, থ্যাংক ইউ। বিষয়টা বুঝাই দিই। যেমন ধরেন সরকারি দলের একজন মন্ত্রিসভা মন্ত্রী থাকবে, শিক্ষামন্ত্রী। মনে করেন দীপুমণি। দীপুমণি হচ্ছে শিক্ষামন্ত্রী, দীপুমণি। ঠিক আছে। এরপর আমরা দেখতে পাবো যদি বিএনপি এখন ক্ষমতায় থাকতো, উন্নত দেশে যেটা ঘটে, তাই বিএনপি কি করতো? এহসানুল হক মিলনকে অথবা ওসমান ফারুককে, বিএনপি সময় মন্ত্রী ছিলেন ওসমান ফারুক, অথবা ছিলেন এহসানুল হক মিলন প্রতিমন্ত্রী। আরেকটা মন্ত্রী থাকতো, সেটা হচ্ছে বিএনপির মন্ত্রী, বেসরকারি দলের মন্ত্রী। মিলনও একটা বাজেট তৈরি করতো, দীপুমনিও একটা বাজেট তৈরি করতো। দীপুমনিও বিভিন্ন আইডিয়া দিত শিক্ষার উন্নয়নের জন্য, মিলনও শিক্ষার উন্নয়নের জন্য আইডিয়া দিত। এতে করে বিএনপির থটস গুলো বেটার নাকি দীপুমনির থটস গুলো বেটার, এই বিষয়টা কিন্তু জানা যাইতো। মিলন একটা থিওরি দিত, দীপুমনি একটা থিওরি দিত। প্রচুর আমাদের দেশে বুদ্ধিজীবীরা আলোচনা করতো, তারপর যেটা থেকে যেটা বেটার বেশি এটাই রিসিভ করা হইতো। এটা উন্নত দেশে হয়, কিন্তু বাংলাদেশে হয় না। বাংলাদেশে কেন হয় না এটা কি জানা আছে আপনাদের? বাংলাদেশ ছায়া মন্ত্রিসভা দিলে কি দোষ, কি সমস্যা? বিএনপির মনে করেন এহসানুল হক মিলন না হয় কিছু থিওরি দিত, যে পাঠ্যক্রমটা এইভাবে না হয়ে এভাবে হওয়া উচিত, ওভাবে না হয়ে এইভাবে হওয়া উচিত। দীপু উনি বলতো না না, এই বিষয়গুলো পাঠ্যক্রমে থাকবে, এই বিষয়গুলো থাকবে না। বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা দেয় না, কারণ মাঝখানে যারা আছে একটু আলোচনা করে ভুল যে ধরিয়ে দিবে সরকারের, সেই ভুলেরও সুযোগ নাই। যারা বিএনপি কে পছন্দ করে এরা মিলনের খারাপ হইলেও বলবে মিলনই ভালো। যারা আওয়ামী লীগকে পছন্দ করে এরা দীপুমনি খারাপটা দিলেও বলবে দীপুমনিটাই উত্তম। যেহেতু বাংলাদেশের জনগণ এখনো সেই কালচারে আসে নাই যে বিরোধী দলের একটা বেটার জিনিস গ্রহণ করবে, অথবা সে আওয়ামী লীগ করুক বা না করুক সে সরকারি দলের বেটার জিনিস হলে পছন্দ করবে, এই জন্য বাংলাদেশে এই সিস্টেমটা নাই।
তবে বাংলাদেশে বিকল্প সরকার বলা হয় কাকে? বিরোধী দলকে। এটা ইম্পর্টেন্ট, বিকল্প সরকার কাকে বলা হয়? বিরোধী দলকে। হ্যাঁ, আর উদ্ধৃতিটা পড়ে নিলেই হবে। হুম। এবার দেখি পারেন কিনা। বলেন তো দেখি, ছায়া মন্ত্রিসভা আসে কোন দেশে? ছায়া মন্ত্রিসভা ইউকেতে। গুড। আর বিকল্প সরকার আছে কোন দেশে? বিকল্প সরকার, হ্যাঁ বাংলাদেশে আছে বিকল্প সরকার। বাংলাদেশে, বাংলাদেশে বিরোধী দল আছে। বিরোধী দল মানে বিকল্প সরকার। বাংলাদেশে বিরোধী দল আছে। বর্তমানে বিরোধী দল কে বলেন তো? বিএনপি নাকি জাতীয় পার্টি? হ্যাঁ, বর্তমানে বিকল্প সরকার জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে বর্তমানে বিকল্প সরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হয়ে গেছে। এরপর হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে চর্বিত চর্বণ, কারণ দেশ এখন নির্বাচনমুখী। তাই না? ধরেন আপনার একটা নির্বাচন পরিচালনার জন্য কতগুলো নিয়ম দরকার, ঠিক না? নির্বাচনটা কিভাবে পরিচালনা করবেন তার একটা নিয়ম তো দরকার। সেই নির্বাচন পরিচালনার যে আইন বা নিয়ম, সেটা কি বলা হয়? কি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সংক্ষেপে বলা হয় কি আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। ঠিক আছে। এবার ধরেন একটা নির্বাচনে তারিখ ঘোষণা করতে হয়। এটা নির্বাচনে তারিখ ঘোষণা, কবে অনুষ্ঠিত হবে, কবে মনোনয়নপত্র ক্রয় করতে হবে, কতদিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে, কতদিনের পত্র মনোনয়নপত্র যাচাই বাছাই করতে হবে, মনোনয়ন যাচাই বাছাই শেষে সেটা বৈধ মনোনয়নপত্র পাবলিশ করবে, পাবলিশ করার শেষে পরবর্তীতে আপনার যাদেরটা বাতিল হয়েছে তারা আবেদন করবে, আবেদন করার পর কতদিনের মধ্যে রায় হবে, কতদিনের মধ্যে প্রতীক বরাদ্দ দিবে, কতদিনের মধ্যে তাকে এই নির্বাচন সম্পূর্ণ করতে হবে, নির্বাচনে কারা কারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে, নির্বাচনে কারা কারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। এই দুনিয়ার সব কিছু বর্ণনা করে যা থাকে তাকে আমরা সংক্ষেপে কি বলি? তফসিল। তফসিল মানে হচ্ছে বর্ণনা আর কি। আর এই যে কারা রিটার্নিং অফিসার হবে, যেমন ডিসিরা রিটার্নিং অফিসার হয়, ইউনোরা সহকারী রিটার্নিং অফিসার হয়। সাধারণত আমাদের দেশে ডিসিরা রিটার্নিং অফিসার হয়, সহকারী রিটার্নিং অফিসার হয় ইউনোরা। এই যে সমস্তগুলো এরা যে হয় কোন নিয়মে হয়? এরা হয় হচ্ছে আরপিও অনুসারে। একটা পোস্টারের সাইজ কেমন হবে সেটা আরপিও তে বলা আছে। তারপর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হতে হলে 1% ভোটারের স্বাক্ষর লাগবে, সেটাও আরপিও তে বলা আছে। একটা পোস্টারের মধ্যে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি থাকবে, বঙ্গবন্ধুর ছবিও থাকতে পারবে না, আবার জিয়াউর রহমানের ছবিও থাকতে পারবে না। আইদার সেটা খালেদার ছবি থাকবে বা শেখ হাসিনার ছবি ছবি থাকবে, দলীয় প্রধানের ছবি থাকবে। সেটাও কোথায় বলা আছে? আরপিও তে বলা আছে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার হবে ফার্স্ট ক্লাস অফিসাররা, সেটাও আরপিও তে বলা আছে। সহকারী প্রিজাইডিং অফিসার হবে সেকেন্ড ক্লাস অফিসাররা, সেটাও আরপিও তে বলা আছে। আদার্স অফিসাররা হবে পোলিং অফিসার, আরপিও তে বলা আছে। অর্থাৎ আপনি নির্বাচন সংক্রান্ত বলেন তো দেখি, এই নির্বাচন কমিশনের বর্তমানে সবচাইতে কোন আইনটা বেশি কাজে লাগবে? সবচাইতে এখন নির্বাচন কমিশন হাইবুল আউয়াল চোখে মুখে অন্ধকার দেখবে এই আইনটা ছাড়া। একটা আইন দিয়ে সে পুরো দেশ চালাবে এখন, নির্বাচনটা সংগঠন করবে সবকিছু। সেই আইনটার নামে হচ্ছে কি? আরপিও, 1972, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এবার বলেন তো দেখি, আমাদের দেশে নির্বাচন হয় কোন আইন অনুসারে? আরপিও অনুসারে সকল কিছু, এখন যা আছে তা সব কিছু আরপিও, সব সব আরপিও। তাহলে আশা করি আপনার আরপিও কি বলা আছে বুঝতে পেরেছেন। হ্যাঁ, একজনে জিজ্ঞাসা করেছে রিটার্নিং, আচ্ছা আমি দেখি পারি কিনা। বলেন তো দেখি, এবছর আরপিও অনুসারে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার হিসেবে কাকে দায়িত্ব দিয়েছে? এই দায়িত্বটা আসলে একটা নির্বাচন কমিশনারের। নির্বাচন কমিশনার চাইলে অন্য কোনো ব্যক্তিকে রিটার্নিং অফিসার বানাইতে পারে। না, রিটার্নিং অফিসার হচ্ছে ডিসি, ডিসি, রিটার্নিং অফিসার ডিসি, রিটার্নিং অফিসার ডিসি। এবার বলেন সহকারী রিটার্নিং অফিসার কারা? সহকারী রিটার্নিং অফিসার কারা? ইউনরা। আচ্ছা, রিটার্নিং অফিসার কি অনেকে জানতে চেয়েছেন। রিটার্নিং অফিসার, রিটার্ন মানে হচ্ছে কি দাখিল করা। দেখেন আপনি মনোনয়নপত্র কিনবেন, কিনবেন কিন্তু দলের কাছ থেকে। মনোনয়নপত্র দাখিল করবেন কোথায়? এই রিটার্নিং অফিসারের কাছে। এর হচ্ছে আপনার প্রতীক বরাদ্দ দেবে কে? রিটার্নিং অফিসার। আপনার যত হিসাব নিকাশ আছে সব দাখিল করবেন কার কাছে? রিটার্নিং অফিসারের কাছে। আপনি প্রিজাইডিং অফিসার, এখানে একটা কেন্দ্র, একটা কেন্দ্র, একটা কেন্দ্র, এখানে অনেকগুলা কেন্দ্র, অনেকগুলা কেন্দ্রে আপনি প্রিজাইডিং অফিসার। আপনাকে গিয়ে কি করতে হবে? এই সমস্ত ফলাফল দিতে হবে কার কাছে? এই দাখিল করতে হবে রিটার্নিং অফিসারের কাছে। এই ব্যক্তি ফলাফল দিবে ডিসির কাছে, ডিসির কাছে, ডিসির কাছে, ডিসির কাছে, ডিসির কাছে। মূলত কেন্দ্রের ফলাফল গুলা মাঝে মাঝে ইওনোর কাছেও যায়, সহকারী রিটার্নিং অফিসার ইওনোর কাছে, পরে ইওনো গিয়ে আবার সবগুলা দেয় কার কাছে? ডিসির কাছে। যেহেতু সবকিছু তার কাছে দাখিল করা হয়, তাই তাকে বলা হয় রিটার্নিং অফিসার বা দাখিল অফিসার।
আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছে 1973 সালে। যদি প্রথম নির্বাচন 73 সালে হয়, আমি আপনাদের কাছে জানতে চাই বঙ্গবন্ধুর আমলে এই প্রথম নির্বাচনটা হয়েছে কোন আইন অনুসারে বলেন? হ্যাঁ, আরপিও অনুসারে। এই জন্যই আমরা দেখতে পাই আরপিও কত সালে বলেন তো? যেহেতু নির্বাচন 1973, আরপিও নিশ্চয়ই 74 হতে পারবে না, তার আরপিওটা 1972 সালে। আশা করি এখন আপনার আরপিওটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যা যা প্রশ্ন আসে সেটা আমরা একটু দাগিয়ে দেই। আরপিও কি? রিপ্রেজেন্টেশন অফ দা পিপলস অর্ডার, এটা জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরপিও। ছোটখাটো অন্যান্য আইন আছে কিন্তু মূল আইন এটা। আরপিও কত হয়? 1972 সালে। এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে, এটা মনে রাখলে হবে। এই পর্যন্ত 17 বার আরপিও সংশোধন হয়েছে। কারণ আরপিও সংশোধনের প্রয়োজন হয়। দেখেন, 1972 সালে যখন আরপিওটা হয়েছে তখন তার ইভিএম এর কথা উল্লেখ ছিল না। তাহলে নিশ্চয়ই ইভিএম এর বিষয়টা পরে ঢুকাইতে হয়েছে, তাই আরপিওটাকে সংশোধন করতে হয়েছে। আর আরপিও সংশোধন করে কে? নির্বাচন কমিশন। এটা কিন্তু বেশিরভাগ জিনিস সংশোধন করে মন্ত্রিপরিষদ, কিন্তু এটা সংশোধন করে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশন সংশোধন করার পর সেটা মন্ত্রিপরিষদ বিভাগের কি লাগবে? অনুমোদন লাগবে। বিধি অনুসারে আরপিওতে বলা আছে প্রত্যেকটা প্রত্যেকটা দলের কত পার্সেন্ট নারী হতে হবে? 33% নারী হতেই হবে, হতেই হবে। যদি 33% নারী না হয় তাহলে সেই দল মনোনয়ন পাবে না, সেই দল নির্বাচন কমিশনের কি হতে পারবে না? সদস্য হতে পারবে না। তাহলে জামাতে ইসলামেরও কিন্তু 33% নারী আছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদেরও কিন্তু 33% নারী আছে। সকলের 33% নারী আছে। এবার খুব আলোচিত ঘটনা, অনেক স্বতন্ত্র প্রার্থীর বাতিল পড়ে গেছে। আহ, তাদের একটা সাইন লাগে। আপনারা বলেন তো, স্বতন্ত্র প্রার্থীর মোট ভোটারের কত পার্সেন্টের স্বাক্ষর লাগে? এই অনেকে স্বাক্ষর জালিয়াতি করেছেন, এই জন্য 1%। হ্যাঁ, এটার কারণে কিন্তু অনেকের ইয়ে এবারে বাতিল হয়ে গেছে মনোনয়ন। আরপিওতে কি থার্ড জেন্ডারের কথা বলা আছে? এটা যেহেতু এখন থার্ড জেন্ডার তারাইতে পারে, তাহলে অবশ্যই তাদের কথা বলা থাকবে। ঠিক আছে, এখন তো সব জায়গায় থার্ড জেন্ডার স্বীকৃত। আচ্ছা, রাজনৈতিক দল কিসের ভিত্তিতে গড়ে ওঠে? তাহলে এটা হবে নীতি ও কর্মসূচির ভিত্তিতে। আসলে রাজনৈতিক দলের কাজ কি, ফাংশন কি? রাজনৈতিক দলের কাজ কি? রাজনৈতিক দলের কয়েকটা কাজ আমরা দেখতে পাই। একটা হচ্ছে তাদের একটা কি থাকে, তার একটা গোষ্ঠী থাকে, তার একটা গোষ্ঠীবদ্ধ থাকে। রাজনৈতিক দলের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তাদের কি থাকে, একটা মটো থাকে, লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তাদের একটা লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। এরপর নীতি ও আদর্শ থাকে, তাদের নীতি ও আদর্শ থাকে। যেমন ধরেন, আওয়ামী লীগ বলে হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, বা আওয়ামী লীগ বলে হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। আবার বিএনপি বলে কি? বিএনপি বলে হচ্ছে, বিএনপিও ধর্মনিরপেক্ষতাবাদের কাছাকাছি, বিএনপি যে কি ঠিক জানি না। জামাতে ইসলাম বলে ধর্মীয় রাজনীতি। কিন্তু আওয়ামী লীগ আদর্শ ধর্মনিরপেক্ষতাবাদ। বিএনপি আদর্শ কোনটা ঠিক আমার জানা নাই, তারা কোন নীতির উপর চলে। এরপর তারা সেই আদর্শ বাস্তবায়নে আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে কর্মসূচি প্রণয়ন করে। দেখবেন বিএনপি একের পর এক কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ একের পর এক কর্মসূচি দিচ্ছে। তাহলে রাজনৈতিক দলের মূল বিষয়বস্তু নীতি ও আদর্শ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে তারা প্রচুর পরিমাণে জনমত গঠন করে। রাজনৈতিক দলের কয়েকটা বিষয়বস্তু, এগুলো আবার আপনার রিটেনে লাগবে। তারা জনমত গঠন করে। বিএনপি বিএনপির পক্ষে তাদের কর্মসূচি দিয়ে জনমত নিতে চায়, আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি দিয়ে জনমত নিতে চায়। জনমত গঠন করার পর তারা নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে অংশগ্রহণ করার পর রাজনৈতিক দলের কার্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই তারা পাশ করে, হয় তারা সরকারি দল গঠন করে, না হয় তারা বিরোধী দল গঠন করে। সরকারি দল মানে যদি পাশ করে, আর যদি সরকারি দল না হয় তাহলে সেই কোন দল হয়? বিরোধী দল হয়। এ হচ্ছে রাজনৈতিক দলের অনেকগুলা কার্যাবলী। কিন্তু রাজনৈতিক দলের অনেকগুলা ফাংশনের মধ্যে সবচেয়ে তাদের প্রধান ফাংশন নীতি আদর্শ ঠিক করা, আর হচ্ছে কি কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা। এ হচ্ছে তাদের মূল ফাংশন। তাহলে একটা রাজনৈতিক দল কৃষি ভিত্তিতে গড়ে উঠবে কতগুলা নীতি। যেমন জিয়াউর রহমানের নীতি ছিল, জিয়াউর রহমান নীতিতে বিএনপি গড়ে উঠেছে, বঙ্গবন্ধুর নীতিতে আওয়ামী লীগ গড়ে উঠেছে। নীতি ও আদর্শ আর কর্মসূচি। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা, আগে নিবন্ধন ছিল না। এই জন্য আমরা দেখতে পাই এখন কিন্তু বর্তমানে 44টা দল আছে, ঠিক না? কিন্তু আমরা আগের যদি ইতিহাস দেখতে পাই, এমনও নির্বাচন গেছে যে সমস্ত নির্বাচনে 78টা দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার যদি 78টা দল যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আপনার যে ব্যালটটা হবে, ব্যালটের সাইজ হবে এত বড়, বিশাল সাইজ হবে ব্যালটের। কেন ব্যালটের সাইজটা আপনার এত বড় হবে?
কারণ আপনাকে এখানে আওয়ামী লীগ, এখানে একটা নৌকা দিতে হবে, এখানে ধরেন বিএনপি, এখানে আপনাকে ধানের শীষ দিতে হবে, এখানে জাতীয় পার্টি, এখানে আপনাকে কি দিতে হবে, লাঙ্গল দিতে হবে, এখানে হচ্ছে আপনার আরেকটা মনে হয় কি আছে, মাইজ ভান্ডারি আছে, যাই হোক, গণফোরাম আছে, গণফোরাম হলে এখানে একটা সূর্য দিতে হবে। আপনাকে এভাবে 78টা কি দিতে হবে, মার্কা দিতে হবে। এই পর নির্বাচন কমিশন গেল গা পাগল হয়ে আছে, এত মার্কা দিয়া ব্যালট ছাপাইতে পারে না, এক পৃষ্ঠায় ব্যালট হয় না। ভয়ঙ্কর অবস্থা দাঁড়াইলো। পরবর্তীতে ব্যালট কি করা শুরু করলো, ব্যালট এভাবে বড় হওয়া শুরু হইলো, বড় হয়ে দুই পার্ট হইলো। এখানে দিল মনে করেন কিছু মার্কা, এই পাশে দিল কিছু মার্কা, এই পাশে ধরেন 30টা দিল, আবার এই পাশে দিল 30টা, এভাবে 60টা। এর মানে হচ্ছে নির্বাচনে খাজনার চাইতে বাজনা বেশি হয়ে গেছে। এত মারাত্মক, এত ব্যালট হওয়ার করার কারণে ব্যাপক সমস্যা হইলো। অথচ কিন্তু দল ধরতে গেলে এদেশে মাত্র কয়েকটা, একটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরপর হচ্ছে আপনার জামাতে ইসলামী, এরপর আর দুই একটা দল আমরা গণফোরাম দেখতে পাই, ডক্টর ইয়ের গণফোরাম, আলোচিত দল যেগুলো আর কি, গণফোরাম আছে, জাসদ আছে, এরপর হচ্ছে আপনার রাশেদ খান মেননের দল আছে, একটা বাসদ আছে, ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননের। এই কয়েকটা 10-12টা দল হচ্ছে দেশে পরিচিত, সর্বোচ্চ 15টা দল দেশে পরিচিত। অথচ আপনার ব্যালটটা এত বড় করতে হয়। এই জন্য যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, সবচেয়ে বেশি 2008 সালে যে নির্বাচনটা হইলো, এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে, আইন পরিবর্তন হয়েছে। আপনারা জানেন 2006 সালে তত্ত্বাবধায়ক এসেছিল, 6 সাল থেকে 8 সাল, 8 সালে যে নির্বাচনটা হইলো, এই নির্বাচনের আগে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে। আমরা তো আরপিও অনুসারে আগে দেখছি, আগে কিন্তু আপনার কি করতে পারতো, নেতার ছবি দিতে পারতো, কিন্তু 8 সালের নির্বাচনে বললো নেতার ছবি বাদ। আগে কিন্তু কালারফুল পোস্টার করতে পারতো, কিন্তু এই নির্বাচনে আইসা বললো ব্যয় কমানোর জন্য কালারফুল পোস্টার বাদ। আমরা দেখছি এই পর্যন্ত আরপিও সংশোধন হয়েছে 17 বার, আমরা এটাও পড়ছি সবচাইতে বেশি সংশোধন হয়েছে 2008 সালে। এরপর এসে স্বতন্ত্র, যে কেউ স্বতন্ত্র দাঁড়ায় যেত, একজন ভিক্ষুক ভিখারি সেও স্বতন্ত্র দাঁড়ায় যেত। এখন আর স্বতন্ত্র দাঁড়াইতে পারে না, অনেক স্বতন্ত্রবিদ বাদ পড়ছে। কেন বাদ পড়ছে? ওই যে 1% স্বাক্ষর নিতে হয়, 1% স্বাক্ষর অ্যারেঞ্জ করতে পারে না, যদিও অ্যারেঞ্জ করে তাও ভুয়া। ওই ভুয়া অ্যারেঞ্জ করার কারণে রিটার্নিং অফিসার যিনি থাকেন, ডিসি থাকেন, তিনি কি করেন, আস্তের উপর তার সেই স্বতন্ত্র পদটাকে বাতিল করে দেন। মোট কথা বলতে পারেন, মোট কথা বলতে পারেন যে এখন একটা শৃঙ্খলা এসেছে। আগে যে সে অনেক বিপদে পড়তো নির্বাচন কমিশনাররা, যে এত ব্যালট, এত মার্কা, নাম নাই ধাম নাই, একটা লোক ধাম করে দাঁড়ায় গেছে গা, কিন্তু খরচ তো ব্যাপক বেড়ে গেছে গা। এই ঝামেলাগুলা থেকে এখন এই 1%-এর শর্ত দেওয়ার কারণে এই ঝামেলা থেকে মুক্ত হয়েছে। আর 2008 সালে এই শর্ত দেওয়া হয়েছিল যে 33% নারী কি করতে হবে, থাকতে হবে, আদারওয়াইজ তাকে নিবন্ধন দেওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নিবন্ধিত দলসংখ্যা কয়টি, 44টি, এটা পড়তে হবে। এই পর্যন্ত নিবন্ধন বাতিল হয়েছে 5টি। এটা হচ্ছে ফ্রিডম পার্টি, এটা হচ্ছে খুনিদের পার্টি, বঙ্গবন্ধু যারা খুনি তাদের পার্টি ফ্রিডম, এটা তো জানে নেই। আর হচ্ছে জামাতে ইসলামের পার্টি, এটা তো জানে নেই। এটা কেন? ও, যুদ্ধাপরাধের কারণে এটা বাতিল হয়েছে, তারা পাকিস্তানপন্থী, পাকিস্তানের প্রতি ভালোবাসা বেশি। যুদ্ধাপরাধের কারণে এটা কি হয়েছে, বাতিল হয়েছে। এরপর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, এটারে আমি আজও চিনি না। পিডিপি প্রগতিশীল, এটা হচ্ছে ইয়ার পার্টি, শফিউল আলম প্রধান নামে একজন ছিল, এই প্রধানের পার্টি, এটা নিষিদ্ধ হয়েছে কারণ এটা হচ্ছে এটা শফিউল আলম প্রধান ইয়ের ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 7 জন ছাত্রলীগের নেতাকে একটা গাড়ির মধ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল। পরে এই প্রধানের সাজা হয়েছিল, পরে জিয়াউর রহমান এসে তার 7 বছরের বা যাবজ্জীবন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। পরে জিয়াউর রহমান আসার পর এই প্রধানকে কি করে দিল, ক্ষমা করে দিল প্রেসিডেন্টের পাওয়ারে। সে এই প্রধানকে, শফিউল আলম প্রধানকে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পর পরবর্তী সে জিয়াউর রহমানের ছত্রছায়ায় ছিল, সেই পিডিবি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, পিডিবি গঠন করেছিল। আহ, শফিউল আলম প্রধানেরটা এই জায়গায় হবে, একটু ভুল হয়েছে আমার। শফিউল আলম প্রধান সে এই জাগপা গঠন করেছিল, আর পিটিবি গঠন করেছিল ওই যে বললাম 2006 সাল থেকে 8 সাল পর্যন্ত আপনার যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই সময়টা হচ্ছে ফেরদৌস আহমেদ কুরেশি, সাবেক ছাত্রলীগ সভাপতি ছিল ফেরদৌস আহমেদ কুরেশি। এই ফেরদৌস আহমেদ কুরেশি হচ্ছে এই পিটিবি গঠন করেছিল। পরবর্তী এই পিটিবি বাতিল করা হয়েছে, আর জাগপা যেটা ওই শফিউল আলম প্রধানের, সেটাও কি করা হয়েছে, বাতিল করা হয়েছে।
এই পাঁচটা হচ্ছে বাতিল করা হয়েছে। তাহলে ফ্রিডম পার্টি কি? বঙ্গবন্ধুর খুনিদের পার্টি। জামাতে ইসলাম যুদ্ধাপরাধীদের দায় বাতিল। ঐক্যবদ্ধ নাগরিক এরা কেন যায় না? এই পিটিবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক জ্বালানি দিয়েছিল, বেগম জিয়ারে জেলে ঢুকাইছে, তখনও পিডিবি খুশি ছিল। শেখ হাসিনা জেলে ঢুকাইছে, এই পিডিবি খুশি হয়েছিল। পিডিবি নিজেই কি হইতে চাইছিল? রাষ্ট্রের নেতা, কিংস পার্টি বলা হয়তো তখন তাকে। আর শফিউল আলম প্রধান, সে সাজাপ্রাপ্ত ছিল, পরে জিয়াউর রহমান তাকে মাফ করে দিয়েছেন। এই ঘটনা নিয়ে এই পাঁচটা দলকে পরবর্তীতে আমরা দেখতে পাই নিষিদ্ধ করে। সবশেষ নতুন রাজনৈতিক দল, এটা একটু মনে রাখতে হবে, বাংলাদেশ কংগ্রেস। এদের প্রতীক ডাব, এটা দরকার নাই আমাদের। সবশেষ হচ্ছে বাংলাদেশ কংগ্রেস, এটা মনে রাখলে চলবে। আরো কয়েকটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিএনএম, এগুলোকেও কিংস পার্টি বলা হয়। এগুলো হচ্ছে আওয়ামী লীগের ইন্ধনে এই সমস্ত পার্টি। আর বাংলাদেশ সুপ্রিম পার্টি, এটাও। আর তৃণমূল বিএনপি, তৃণমূল বিএনপি অনেক আগে নাজমুল হুদা এটা গঠন করেছিল, তৃণমূল বিএনপি। এদেরকে এখন কিংস পার্টি নামে ডাকা হয়। তাহলে আমরা যে কয়েকটা আইটেম একটু জানতে চাই, তাহলে আমাদের হবে। বলেন তো দেখি, আরপিও পর্যন্ত কতবার সংশোধনী হয়েছিল? 17 বার। গুড, হয়েছে। সবচেয়ে কত সালের নির্বাচনের আগে সবচেয়ে বেশিবার আরপিও সংশোধন হয়েছে? 2008 সালের নির্বাচনের আগে আরপিও সবচেয়ে বেশিবার সংশোধন হয়েছে। থ্যাংক ইউ, হয়েছে আপনাদের। এবার বলেন তো, আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হইতে চান, তাহলে আপনার কত পার্সেন্ট ভোটারের স্বাক্ষর লাগবে? দু একজন প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নগুলা ওই কমেন্টস এর ভারে চলে যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছি না পুরোপুরি। 1% লাগবে, থ্যাংক ইউ, হয়ে গেছে। বলেন তো, রিটার্নিং অফিসার কে হয় একটা জেলায় এবছর? রিটার্নিং অফিসার কে? ডিসি, কারণ তার কাছে সবকিছু দাখিল করতে হয়, তাই তিনি রিটার্নিং অফিসার। আর সহকারী রিটার্নিং অফিসার কারা কারা হয়? ইউনো হয়, এই তো, হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন, আপনার যদি ক্যাডার হন, আপনি যদি অ্যাডমিন ক্যাডার হন, ম্যাজিস্ট্রেট হন, তাহলে আপনাকে এই নির্বাচন আইনটা প্রচুর পরিমাণে জানতে হবে। ও, এই পর্যন্ত এখন দল আছে কয়টা বলেন তো? বাংলাদেশে এখন দল আছে কয়টা? 44টা। সবশেষ বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেসের প্রতীকের নাম কি? ডাব। হুম, আচ্ছা। এখন আমরা দেখি আওয়ামী লীগ থেকে কোন জাতীয় প্রশ্ন আসে, সেগুলো আমরা আজকে আমাদের কন্টেন্ট সহজ আছে, সমস্যা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতীকের নাম কি? নৌকা। 1954 সালে যুক্ত ফ্রন্টের সময় থেকেই তারা নৌকা। আর এটা দিয়ে দেই, যুক্ত ফ্রন্টের প্রতীকও ছিল নৌকা। আর একটা হচ্ছে মুসলিম লীগ, কিন্তু মুসলিম লীগের প্রতীক কি ছিল কেউ কি জানেন? এটা পরীক্ষায় আসে, যদি এখানে নাই, তারপর এটা প্রাসঙ্গিক। হারিকেন, হারিকেন। একজন দিয়েছেন সোয়ার্ড, হারিকেন। থ্যাংক ইউ, আপনারা সবাই জানেন দেখা যায়, ধন্যবাদ। আর যুক্তফ্রন্ট নির্বাচনে নৌকা জিতে যায়, হারিকেন হেরে যায়, তাই একটা প্রবাদ এসেছে, গোয়ায় বাঁশ কান্দে হারিকেন। বাঁশ মানে হচ্ছে লগি, বাঁশ দ্বারা লগি বোঝানো হয়েছে, গোয়ায় বাঁশ কান্দে হারিকেন। এই একটা কথা এসেছে, একটু খারাপ মনে হইলো মাইন্ড করেন না। আর এটা পরীক্ষায় আসে, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে কত? 23 জন 1949 সালে রোজ গার্ডেনে। আপনারা জানেন রোজ গার্ডেন কোথায় অবস্থিত? রোজ গার্ডেনটা হচ্ছে টিকাটুলি অবস্থিত। এটাকে কি বলবো, যারা পরীক্ষা টরীক্ষা দেন তারা চিনতে পারেন। এই কি জানো, সেন্ট্রাল উইমেন্স গার্লস কলেজ, এটাও আপনারা চিনতে পারেন। অথবা কামরুন্নেসা গার্লস স্কুল, এটাও আপনারা চিনতে পারেন। ওই কামরুন্নেসা গার্লস স্কুল, সেন্ট্রাল উইমেন্স গার্লস কলেজ, এদিক দিয়ে ওই ভবনটা, রোজ গার্ডেনটা। অথবা আপনারা যারা তাও চিনেন না, তারা টিকাটুলি ভালো চিনেন না, তারা চিনতে পারবেন রোজ গার্ডেনটা হচ্ছে আপনার ওই রাজধানী সুপার মার্কেট, ওই সাইডটা দিয়ে আর কি। রাজধানী সুপার মার্কেট হয়তো বা অনেকেই চিনবেন। তাও যদি চিনতে না পারেন, তাহলে যারা প্রেমিক প্রেমিকা আছেন, বলদা গার্ডেন চিনেন কে কে বলেন? ওই বলদা গার্ডেন যে এলাকা, ওই এলাকা থেকে রোজ গার্ডেনে হেঁটে যেতে 10 মিনিট লাগে। বলদা গার্ডেন হয়তো অনেকে চিনতে পারেন। যাই হোক, এবার আমরা চলে আসি। তাহলে 49 সালে যখন এই আওয়ামী লীগটা গঠন করা হইল, তখন আমাদের যে কোনো সংগঠনের একটা প্যাটার্ন আমরা বুঝতে হবে। সংগঠনের প্যাটার্নটা আপনারা বুঝেন কিনা? সংগঠনের গুরুত্বপূর্ণ পদ হচ্ছে প্রেসিডেন্ট। আপনারা কি সংগঠনের প্যাটার্ন বুঝেন? তাহলে আমি একটু আর আলোচনা করবো না, যদি না বুঝেন তাহলে 1 মিনিট আলোচনা করে দেবো, তাহলে বলে দিই। সবচাইতে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে প্রেসিডেন্ট, যে কোনো সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে জিএস। জিএস মানে হচ্ছে জেনারেল সেক্রেটারি। জেনারেল সেক্রেটারি, তাকে সংক্ষেপে জিএস বলা হয়, সংক্ষেপে আমি জিএস এ লিখলাম। জিএস মানে হচ্ছে জেনারেল সেক্রেটারি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এটা। তাহলে উনি হচ্ছেন সুপ্রিম পাওয়ার, যে কোনো সংগঠনের উনি সবচেয়ে বেশি পাওয়ার থাকে। দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার থাকে কার? জেনারেল সেক্রেটারি।
এরপর আপনাকে আমরা দেখতে পাবো কয়েকটা পদ। সেটা হচ্ছে প্রেসিডেন্টের পর যারা থাকে তাদেরকে বলা হয় সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট আর বাংলায় বললে বলা হয় সহসভাপতি। ভাইস প্রেসিডেন্ট একজন থাকে, ভাইস প্রেসিডেন্ট অনেক থাকে। আরো ধরেন একজন ভাইস প্রেসিডেন্ট, আমি সংক্ষেপে ভাইস প্রেসিডেন্টকে ছোট করে লিখি ভিপি। ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট। তিন চার ভিপি। ভিপি নূর সেও কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিল। তাহলে প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট থাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ডাকসুর প্রেসিডেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আর ভিপি নূর ছিল ভাইস প্রেসিডেন্ট। এইভাবে আরো একজন ভাইস প্রেসিডেন্ট, অনেক ভাইস প্রেসিডেন্ট থাকে। ঠিক আছে। এবার জেনারেল সেক্রেটারির নিচে থাকে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। তাকে বলা হয় জয়েন্ট সেক্রেটারি। বাংলায় বলা হয় হচ্ছে, বাংলায় বলা হয় যুগ্ম সম্পাদক। অনেকে আবার যুগ্ম সাধারণ সম্পাদকও বলে। সাধারণত এটার মূল নাম হচ্ছে যুগ্ম সম্পাদক। তবে এই পোস্ট গুলো ইম্পর্টেন্ট। এরকম জয়েন্ট সেক্রেটারি 3 4 5 6 এরকম থাকতে পারে। জেএস আমি দিলাম, আরো অনেক জেএস থাকে। জেএস 5 6 জন 7 8 জন এরকম থাকে। এরপর সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থাকে। হ্যাঁ, ডাকসুতে ভিপি থাকে একজন, ডাকসুটা একটু ব্যতিক্রম। ডাকসুতে ভিপি একজনই থাকে, কারণ নির্বাচিত পোস্ট তো। ডাকসুটা একটু ব্যতিক্রম ভাইয়া। ডাকসুটা একটু ব্যতিক্রম অন্যান্য সংগঠন দেখেন। ছাত্রলীগ বলেন, ছাত্র দল বলেন, বা আওয়ামী লীগ বলেন, বা বিএনপি বলেন, সব এই প্যাটার্নে চলে, আর ডাকসুটা একটু ব্যতিক্রম। এরপর আপনি দেখতে পারবেন এরপর আপনি দেখতে পারবেন সাংগঠনিক সম্পাদক। এরপরে যে কোনো প্যাটার্নের সংগঠনের খুব গুরুত্বপূর্ণ পদ থাকে হচ্ছে সাংগঠনিক সম্পাদক। ওনাকে আমরা আর তার ইয়া দিলাম না, সাংগঠনিক সম্পাদক এই পোস্টটাও খুব গুরুত্বপূর্ণ পদ থাকে। যারা সংগঠনের নেতা, তার সাংগঠনিক সম্পাদক অনেক গুরুত্বপূর্ণ পদ। এটাকে আপনি তৃতীয় সর্বোচ্চ পদ বললেও বলতে পারেন। তৃতীয় সর্বোচ্চ বলা যায় না, কারণ এই পদটা খুব দামি। যারা দামি পদ এদের আমি সাইন দিয়ে দিলাম। আবার খুব দামি, এরা হচ্ছে খুব দামি পদ, সাংগঠনিক সম্পাদক। এরপর কোন একটা দলের গুরুত্বপূর্ণ পদ থাকে, সেই পদের নাম হচ্ছে দপ্তর সম্পাদক। তাহলে আপনারা দলটা বুঝলে কে করো কত বড় নেতা সেটা বুঝবেন। হায় হায় রে, আমার কি সব গেল নাকি? দেখি ফিরে আসে কিনা। ও, ফিরে আসছে, ফিরে এসেছে। এই দপ্তর সম্পাদক, আমি এটা অন্য কালার নেই তাহলে বোঝা যাবে। এরপর যে গুরুত্বপূর্ণ পদ থাকে সেই পদগুলো হচ্ছে দপ্তর সম্পাদক। আমি এরপর আর বেশি আলোচনা করব না। আর বাকি অন্যান্য অনেক পদ থাকে, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ পদ। এরপর আরেকটা গুরুত্ব থাকে, সেটা হচ্ছে প্রচার সম্পাদক পদ। তারপর গুরুত্ব হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ছাত্র রাজনীতি বিষয়ক সম্পাদক, হোস্টেল বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার বিষয়ক সম্পাদক, এই বংশং আরো থাকে সম্পাদক পোস্ট। আর সম্পাদক পোস্টের নিচে যারা থাকে তাদের নাম থাকে সহ সম্পাদক। সহ সম্পাদকও অনেকগুলা থাকে, সবশেষে সবচাইতে কনিষ্ঠ যারা তাদের নাম থাকে সদস্য। এই হচ্ছে একটা সংগঠনের প্যাটার্ন। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বোচ্চ প্রেসিডেন্ট হচ্ছে কি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টের পর যিনি গুরুত্বপূর্ণ তিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কেন? কারণ প্রেসিডেন্ট মারা গেলে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন, তার তাই গুরুত্ব একটা আছে। আর জয়েন্ট সেক্রেটারি যে মারা যায় বা কোনো কারণে বহিষ্কার হয়, তাহলে ইনি হবেন কে? সেক্রেটারি। তাই এই দুইটা পদ আবার খুব ক্রুশাল, গুরুত্বপূর্ণ। এবার আসুন, যখন আওয়ামী লীগ গঠন হয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী লীগ যখন গঠন হয়েছে তখন সেক্রেটারি ছিলেন হচ্ছে শামসুল হক। আবার অনেকে মনে করেন লেখক সৈয়দ শামসুল হক কিনা। এই শামসুল হককে আপনারা অনেকেই জানেন, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, শামসুল হকের বাড়ি টাঙ্গাইলে। উনি জেলে থাকতে থাকতে, নতুন বিয়ে করে পাকিস্তানে বলে জেলে গিয়েছিল। তারপর জেলে থাকতে থাকতে, এই যে বউ সারা থাকতে থাকতে, জেলের মধ্যে পচতে 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 একসময় সে পাগল হয়ে গেছে, পাকিস্তানি বাহিনী নির্যাতনে সে পাগল হয়ে গেছে শামসুল হক। আর এই যে পোস্টটা, এই পোস্টটাই ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু 1949 সালের 23 জুন তো এটা প্রতিষ্ঠা হয়েছে। তখন বঙ্গবন্ধু নিজেও জেলে ছিলেন। আবার বঙ্গবন্ধু ছবি আঁকা অবশ্য অপরাধের মধ্যে পড়ে, কেউ আবার মাইন্ড করেন না। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন, জেলে থাকা অবস্থায় তাকে কি পদ দিয়েছে? যুগ্ম সম্পাদক পদটা তাকে দেওয়া হয়েছে। এটাই পরীক্ষা আসে বঙ্গবন্ধু কোন পদে ছিলেন, তাহলে আনসার হবে কি যুগ্ম সম্পাদক। তাহলে প্রেসিডেন্ট কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেক্রেটারি কে ছিলেন? শামসুল হক। এরপর আমরা কিছু ভাইস প্রেসিডেন্ট দেখতে পাই। আতাউর রহমান খান ভাইস প্রেসিডেন্ট ছিল, খন্দকার মোস্তাক এটার নেতৃত্বে ছিল। আমরা অতগুলো আর আলোচনা করব না, এই কয়টাই আমরা বেশি যা পরীক্ষা আসে তা ইম্পর্টেন্ট। তাহলে প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ ভাসানী, সম্পাদক এ হচ্ছে প্রথম যুগ্ম সম্পাদক কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন নাম ছিল এটা, আর এটা খুবই ইম্পর্টেন্ট। অসাম্প্রদায়িক হয়ে গেছে এটা কত সালে? 1955 সালে অসাম্প্রদায়িক হয়েছে। আর আমাদের লাগবে না, আশা করি সংবিধানের প্যাটার্ন ইয়ার সংগঠনের। হ্যাঁ, আমি দুলাল ভাইয়া। ভাইয়া
আমি দুলাল ভাইয়া। দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে সমস্ত দপ্তরগুলা দেখানো, তার যত কাগজপত্র নথি টথি আছে, একটা হিসেব থাকে না, সমস্ত নথিপতি, কাকে বহিষ্কার করা হইলো, কাকে পদ দেওয়া হইলো, কাকে বহিষ্কার করা হবে, বিভিন্ন কমিটি করা হবে বিভিন্ন জেলায় জেলায় উপজেলায়, এগুলো সব কাগজপত্র থাকে যার হাতে, তিনি হচ্ছেন দপ্তর সম্পাদক, যিনি দপ্তর সামলান, যিনি অফিস সামলান, এটাকে ইংলিশে বলা হয় অফিস সেক্রেটারি। যিনি অফিস সামলান তিনি দপ্তর সম্পাদক। তাহলে এবার দেখি আপনারা পারেন কিনা, বলেন আওয়ামী লীগের প্রথম সভাপতি কে? আওয়ামী লীগের সভাপতি পাওয়া গেছে ভাসানী। এবার সেক্রেটারি কে বলেন? মৌলানা ভাসানী। সেক্রেটারি কে? সৈয়দ শামসুল হক, গুড। এরপর হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি হয়ে গেল, এবার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কে ছিল? সাংগঠনিক সম্পাদক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বঙ্গবন্ধু ছিল জয়েন্ট সেক্রেটারি। এখন এখানে একটা কথা আমি আপনাকে বলে দিই, দেখেন খেয়াল করে দেখেন, যিনি জয়েন্ট সেক্রেটারি থাকে তার কিন্তু দুইটা প্রমোশনের সুযোগ থাকে। একটা হচ্ছে তিনি সেক্রেটারি হইতে পারেন, একটা প্রমোশন পায়। আর একটা প্রমোশন পায় তিনি প্রেসিডেন্টও হইতে পারেন। এবং বঙ্গবন্ধু শুরু করেছিলেন জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে, আমরা সেটা জানি। জয়েন্ট সেক্রেটারি হয়েছেন কত সালে? তিনি 49 সালে। নিশ্চয়ই তিনি এক সময় জেনারেল সেক্রেটারি হয়েছেন, আরেকবার তিনি প্রেসিডেন্টও হয়েছেন। এবার আপনারা জানেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তিনি কত সালে হইলেন, প্রেসিডেন্ট কত সালে হইলেন? যদি জানা থাকে তাহলে ইয়েস বলুন, অথবা সালটা লিখে দেন। না, এগুলা ভোটের মাধ্যমে, কখনো কখনো ভোটের মাধ্যমে হয়, কখনো কখনো ছাড়াই হয়। আচ্ছা, তিনি জিএস হয়েছেন 1953 সালে। জিএস হয়েছেন 1953 সালে। আর তিনি প্রেসিডেন্ট হয়েছেন কত সালে? 6 দফার সময়। তাহলে প্রেসিডেন্ট হয়েছেন কত সালে বলেন? 1966 সালে। এই তো হয়ে গেছে। তাহলে একটা 53, একটা 66, এই দুইটা মনে রাখলে হবে। তাহলে আমরা তার তিনটা জীবন একখানে আপনাদের দিয়ে দিলাম এবং একটা সাংগঠনিক কাঠামো বোঝাতে চেষ্টা করলাম। দানের শীষ আসেন, তাহলে দানের শীষের নিশ্চয়ই একটা প্রেসিডেন্ট আছে। যিনি দানের শীষের প্রেসিডেন্ট, বেগম জিয়া তো নিজেকে আবার ইয়ে পছন্দ করেন না, আপা বললেও পছন্দ করেন না, ম্যাডাম বললে পছন্দ করেন। তিনি নিজেকে আবার প্রেসিডেন্ট বলেন না, তার পদটার নাম হচ্ছে চেয়ারপারসন। তার পদের নাম কি? চেয়ারপারসন, প্রেসিডেন্ট পদমর্যাদা, এটা হচ্ছে বেগম জিয়া। এরপর যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন, মানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ যিনি হচ্ছে এই প্রেসিডেন্ট কোনো ক্রমে না থাকলে, মারা গেলে তিনি ডাইরেক্ট হবে। এবার বলেন তো সিনিয়র ভাইস চেয়ারম্যান কেটা? সিনিয়র ভাইস চেয়ারম্যান কে? বিএনপিটা তারেক রহমান। এই তো হয়ে গেছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান। এই হচ্ছে ঘটনা। আর এরা আবার, আমরা যেটাকে আওয়ামী লীগের যেটাকে সেক্রেটারি বলি, আর সেটা হচ্ছে বিএনপি সেটাকে মহাসচিব বলে। আওয়ামী লীগের সেক্রেটারি মানে ওবায়দুল কাদেরের পদমর্যাদা, আর বিএনপির মহাসচিব আহ আলমগীর সাহেবের পদমর্যাদা সেম। হ্যাঁ, ফখরুল আলমগীর, মির্জা ফখরুল আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি হচ্ছেন মহাসচিব বা সেক্রেটারি। এই হচ্ছে বিএনপির ঘটনা। বিএনপি একটা বিষয়, আগে এটা ছিল জাগদল, আগে এটার নাম ছিল কি? জাগদল। পরবর্তীতে জাগদলকে কি বানানো হয়েছে? বিএনপি। বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1900 কত সালে? 78 সালে। প্রথমে এর নাম কি ছিল? জাগদল, জাতীয় গণতান্ত্রিক দল। পরবর্তী জিয়াউর রহমান যে কোনো কারণে মনে করলেন যে জাগদলটা ভালো লাগছে না, তারপর তিনি এটাকে কি করলেন? বিএনপি করলেন 1900 কত সালে? 78 সালে। 78 সালে বিএনপি করে 79 সালে তিনি কি দিলেন? তিনি নির্বাচনে গেলেন। সেই নির্বাচনে জিয়াউর রহমান জিতলেন। তাহলে মোটামুটি আমরা জানি। আর এখন তো বিএনপির আমলে আসবে না, যদি বিএনপির আমল আসে তাহলে এটা পড়েন, জিয়াউর রহমানের কত দফা কর্মসূচি ছিল? 19 দফা। বঙ্গবন্ধু 6 দফার আলোকে তিনি 19 দফা দিয়েছিলেন। এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর ভাইস চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান, আর বর্তমান মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। শেষ। জাতীয় পার্টি এগুলো আমাদের মোটামুটি নিষ্প্রয়োজন, এগুলো আপনারা সবাই জানেন। জাতীয় পার্টি কার? জাতীয় পার্টি আমি সংক্ষেপে দুই একটা বলে দিই। জাতীয় পার্টি হচ্ছে কি? এরশাদ। এদেশে জাতীয় পার্টিকে কম চিনল মানুষ, এরশাদকে বেশি চিনে। এরশাদের দলের নাম হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় সমাজতান্ত্রিক দল এটা হচ্ছে ইনুর দল, ইনুর, ইনুর দল। এটা কিন্তু অনেক পুরাতন, এটা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিল শুরুতেই, দেশ স্বাধীন হওয়ার পরপরই তারা গঠিত হয়েছে। ইনু 1972 সালে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে কমরেড মনি সিং এর বাড়ি, মনি সিং এর দল, কমরেড মনি সিং এর দল। এটা কিন্তু একটু পাশে লিখে দিই, যে সমস্ত দলগুলো মুক্তিযুদ্ধের সময় ছিল তাদের নামটা একটু লিখে দিই, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাহলে আপনারা একটা ফ্লেভার পাবেন মুক্তিযুদ্ধের সময় কোন দল ছিল। আওয়ামী লীগ এটা তো বলা নিষ্প্রয়োজন, এটা তো বলা নিষ্প্রয়োজন। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের সময় ছিল না। জাসদ, জাসদও মুক্তিযুদ্ধের সময় ছিল না, তবে জাসদের নেতারা মুক্তিযোদ্ধা ছিল। জাসদের নেতারা সবাই মুক্তিযোদ্ধা ছিল।
এরাই পরবর্তী বঙ্গবন্ধুর বিরোধিতা শুরু করে। কমিউনিস্ট পার্টির মনি সিং, উনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন। আর কমরেড মনি সিং এরটা একটু আমি আপনাদের বলে দিই, যে মুজিবনগর সরকারটা গঠন হয়েছিল, সেই মুজিবনগর সরকারের আপনারা পড়েছেন যারা উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টাদের মধ্যে কয়েকজন আমরা দেখতে পাই। এক হচ্ছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী তিনি একজন উপদেষ্টা ছিলেন, মাওলানা ভাসানী। তারপর কমরেড মনি সিং, তিনিও এই মুজিবনগর সরকারের একজন উপদেষ্টা ছিলেন। ও মাওলানা ভাসানীর দল কিন্তু, যদি আমরা দেখতে পাই আওয়ামী লীগ, পরে আওয়ামী লীগ তিনি ছেড়ে দিয়েছেন, পরে তিনি ন্যাপ করেছেন, এটা কি আপনাদের জানা আছে? ভাসানী আওয়ামী লীগ ছেড়ে দিয়ে ন্যাপ করেছেন 57 সালে, জানা আছে কি আপনাদের? আচ্ছা, 57 সালে কাকমারি সম্মেলন আপনারা পড়েছেন। কাকমারি সম্মেলনে তিনি বলেছেন আসসালামু আলাইকুম পাকিস্তানকে প্রায় পরীক্ষা আসে। ওই কাকমারি সম্মেলনের পরে তিনি আওয়ামী লীগ ছেড়ে দেন। আওয়ামী লীগ ছেড়ে দিয়ে তিনি কি করেন? ন্যাপ গঠন করেন। ন্যাপ এখনো আছে, এখনো ন্যাপ আছে। তাহলে ন্যাপ ভাষা নিয়ে আপনারা দুইটা কথা শুনবেন, একটা পড়বেন ন্যাপ ভাসানী, আর একটা পড়বেন হচ্ছে ন্যাপ মুজাফফর। ন্যাপ মুজাফফর, এই যে দেখেন কমরেড মনি সিং এর পাশাপাশি এই যে মুজাফফর আহমদ চৌধুরী, এই মুজাফফর উনিও কিন্তু মুজিবনগরের উপদেষ্টা ছিলেন। আরেকজন উপদেষ্টা ছিলেন মনোরঞ্জন ধর। এই চারজনে মুজিবনগর সরকারের কি ছিলেন? উপদেষ্টা। এদের দলের নাম আমি একটু বলে দিই। ন্যাপ মানে হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, ওনারটা হচ্ছে ন্যাপ। মুজাফফরেরটাও কিন্তু ন্যাপ। মনি সিং এরটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি। আর মনোরঞ্জন ধরটার নাম হচ্ছে কংগ্রেস। ভারতের যেরকম কংগ্রেস, এই কংগ্রেসের আদলে মনোরঞ্জন ধর উনি ছিলেন কংগ্রেসের নেতা, মুজাফফর ছিলেন ন্যাপের নেতা, ভাসানী ছিলেন ন্যাপের নেতা, মনি সিং ছিলেন ন্যাপের নেতা। ন্যাপ যখন ভাসানী করলেন তখন মুজাফফর আর ন্যাপ একসাথে ছিল, কিন্তু কিছুদিন পরে ন্যাপও আবার ভাসানীর ভেঙে গেল, তখন হয়ে গেল ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী। কিছুদিন আগে আপনারা এরকম একটা দল দেখেছেন, যে দল ভেঙে এখন দুই টুকরা হয়েছে, বলেন তো সেই দলেরও এখন দুইটা নাম, দুইটা দুইজন নেতা, আপনারা বলেন সেই দলটার নাম কি? না, সেই দল হচ্ছে, না হয় নাই, সেই দলটা হচ্ছে নুরার দল। নুরার দলের নাম কি? গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদে এখন দুইটা পার্ট, দুইটা ইয়ে আছে, কমিটি আছে। গণ অধিকার পরিষদে দুইটা কমিটি। তাহলে এখানে একটা লিঙ্ক আপনারা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, যে মুক্তিযুদ্ধের সময় এরা কিন্তু কাজে লেগেছিল। ভাসানী ন্যাপ, মুজাফফর ন্যাপ, কমরেড মনি সিং ন্যাপ, মনোরঞ্জন ধর কংগ্রেস, আর মনি সিং হচ্ছে সিপি কমিউনিস্ট পার্টি, সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিটা পরে থাকে আর কি। আর মনি সিং এর একটা মেলা হয়, আপনারা দেখি মনি সিং এর এলাকার লোক আছেন কেউ? ওই এলাকায় মনি সিং এর নামে একটা বড় মেলা হয়, জানা আছে কারো? আচ্ছা, এখানে বোধহয় নাই। একজন বলেছেন আবির হোসেন, সুন্দর একটা প্রশ্ন। ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনায়, ইয়ার মনি সিং এর বাড়ি হচ্ছে নেত্রকোনা, হুমায়ুন আহমেদের এলাকা। বঙ্গবন্ধুর বিরোধিতা কেন করেছেন ভাই? এটা অনেক বড়, বঙ্গবন্ধুর সাথে তারা এর অনেকগুলা নীতি নৈতিকতা মিলে না, এই জন্য তারা বিরোধিতা করেছে। আমি সংক্ষেপে যদি বলি, তারা বঙ্গবন্ধু যেমন ধরেন ডেমোক্রেসি নিয়েছেন, তারা ডেমোক্রেসি পছন্দ করেন নাই, তারা চেয়েছিলেন পুরাটাই সোশ্যালিজম রাশিয়ার মতো। যেমন বঙ্গবন্ধু কিন্তু ইউএস এর ডেমোক্রেসি বা ইউকে ডেমোক্রেসি ফলো করেছেন, তারা বলেছেন যে না, রাশিয়ার স্টাইল ফলো করতে হবে। এই তন্ত্র মন্ত্র নিয়ে প্রথম লাগা লাগছে। এরপর পাকিস্তান থেকে যে সমস্ত বাঙালি অফিসাররা ফেরত এসেছেন, যারা যে সরকারি চাকরিতে অভিজ্ঞতা আছে, বাংলাদেশে তো তখন সিভিল সার্ভিস বলে কিছু ছিল না, তখন তো বিসিএস ছিল না, বিসিএস ক্যাডারও ছিল না, কিছুই ছিল না। তখন এই পাকিস্তান থেকে যে সমস্ত অফিসাররা আটকা পড়ে বাংলাদেশে ফিরে এসেছিলেন, বঙ্গবন্ধু তাদেরকে সরকার চালানোর জন্য চাকরিতে জয়েন দিয়েছিলেন। কিন্তু জাসদের কথা ছিল, এদেরকে জয়েন দিলেন কেন? এদের বেশিরভাগই রাজাকার। জাসদের কথা ছিল এদের বেশিরভাগই রাজাকার, পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তান থেকে গেছিলেন, তাদেরকে রাখা যাবে না। এই দুইটা মূলত সবচেয়ে বেশি লাগছে এই তন্ত্র মন্ত্র নিয়ে। আর এরপর লাগছে হচ্ছে এই সরকারি চাকরিজীবীদের কাদের ঠাঁই দেওয়া হবে, কাদের ঠাঁই দেওয়া হবে না, কেন পাকিস্তান ফেরতদেরকে আপনি অফিসার হিসেবে নিয়োগ দিলেন, এইসব নিয়ে বঙ্গবন্ধুর সাথে তাদের প্রথম লেগেছে। আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামী সংক্ষেপে এই দলটার আগে তো এটা জামাতে ইসলামী ছিল, জামাতে ইসলামীর নাম জামাতে ইসলামী ছিল, অনেক আগে প্রতিষ্ঠিত, দেখতেই পাচ্ছেন 1941 সালে। এটা থেকে আমারই কিছু আসবে না, আসবে এটা নিষিদ্ধ একটি সংগঠন এটাই। তবে জামাতে ইসলামের নাম জামাতে ইসলামী এখনো আছে, তবে শিবিরের নাম চেঞ্জ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় শিবিরের নাম ছিল হচ্ছে ইসলামী ছাত্র সংঘ।
ইসলামী ছাত্র সংঘ, পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে ইসলামী ছাত্র শিবির রাখা হয়েছে। এই ছাত্র সংঘ যারা করত তারাই ছিল আল বদর। যারা বদরের বাহিনী গঠন করেছিল আল বদর, তারা মূলত সব ছিল ইসলামী ছাত্র সংঘের। পরবর্তী এটা বিতর্কিত হয়ে যাওয়ার পর মুক্তিযুদ্ধের পরে ছাত্র সংঘ নাম চেঞ্জ করে তারা ছাত্র শিবির রেখেছে। এটা বাই বাই, বাই বাই কাজে লাগবে, এখন কাজে লাগবে না, পিলিতে এটা কাজে লাগবে না, বাই বাই কাজে লাগবে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি ইতিমধ্যে আমি বলছি। জয়েন্ট সেক্রেটারি কত সালে বলেন? এরপর বলবেন জেনারেল সেক্রেটারি কত সালে? এরপর বলবেন প্রেসিডেন্ট কত সালে? সবার আগে বলেন জয়েন্ট সেক্রেটারি কত, এক নাম্বারটা অ্যান্সার দেন। পরে অনেকে সিরিয়াল ধরে অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, এক নাম্বারটা 49 সালে হয়ে গেছে। তারপর বলেন জেনারেল সেক্রেটারি কত সালে? 53, 53 অ্যান্সার কারেক্ট। এবার বলেন প্রেসিডেন্ট কত সালে? গুড, থ্যাংক ইউ। সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমি তারপর অ্যান্সারটা দিয়েছি এখানে 49 সালে জেলে থাকা অবস্থায়। এখানে হচ্ছে 53 সালে যখন যুক্ত ফ্রন্ট গঠন করা হয়। একটা দেখেন, যুক্ত ফ্রন্ট, একটা প্রশ্ন এসেছিল যুক্ত ফ্রন্ট গঠন, আর একটা হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন, দুইটা সাল আলাদা। বলেন এই প্রশ্নটা বলেন, যুক্ত ফ্রন্ট গঠন কত সালে? হ্যাঁ, যুক্ত ফ্রন্ট গঠন কিন্তু 53 সালে। গুড। এবার বলেন তো যুক্ত ফ্রন্ট সরকার গঠন কত সালে? যুক্ত ফ্রন্টের সরকার গঠন, সরকার গঠন হচ্ছে 54 সালে। হ্যাঁ, নির্বাচন হচ্ছে 54 সালে, সরকার গঠন হচ্ছে 54 সালে, কারেক্ট অ্যান্সার। সুতরাং এই জায়গায় একটু সূক্ষ্মভাবে অ্যান্সার দিতে হবে। আর প্রেসিডেন্ট হয়েছেন তিনি 66 সালে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী যারা সরকারকে চাপ দেয় তারাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এখন দেখেন তো সরকারকে কারা চাপ দেয়? যারা ব্যবসায়ী, এরা ট্যাক্স আইলে বলে ট্যাক্স বাড়ানো যাবে না, ট্যাক্স বাড়ানো যাবে না, ট্যাক্স বাড়ানো যাবে না। ব্যবসায়ীদের উপর কি করতে হবে? ট্যাক্স এক্সামশন, ট্যাক্স মকুব করতে হবে, কর অব্যাহতি দিতে হবে। গার্মেন্ট শিল্প বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না, বংশং। এই ব্যবসায়ীরা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অল টাইম চাপ দেয়। বদিউল আলম সুজন, তিনি কি চালান? সুশীল সমাজ। তাহলে সুশীল সমাজ অল টাইম সরকারকে কি দেয়? চাপ দেয়। সুশীল সমাজ অল টাইম সরকারকে চাপ দেয়। এরপর দেখবেন যখন এই নির্বাচন আসে, দেখবেন সরকারি অফিসাররা কি করে? সরকারি অফিসাররা মিটিং মিছিল করে, বেতন বাড়াতে হবে, ভাড়া বাড়াতে হবে, বাড়ি ভাড়া বাড়াতে হবে, চলা যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। তাহলে সরকারি অফিসারও সরকারকে চাপ দেয়, তাহলে সেও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সরকারি অফিসারও কি একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরপর কারা চাপ দেয়? এই যে বিদেশিরা, এই যে পিটার হাস, সেও কিন্তু চাপ দিচ্ছে, তাহলে সেও একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অর্থাৎ একটা সরকারের উপর যারা যারা চাপ দেয় তারাই কিন্তু সবাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরপর যখন এই বাজেট আসবে তখন বলবে, আর্মি বলবে আমাদের বাজেট বাড়ায় দেন, আমাদের বাজেট বাড়ায় দেন, তাহলে আর্মি একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। যখন এই নির্বাচন আসবে পুলিশ বলবে, পুলিশ বলবে যে আমাদের ইয়া বাড়ায় দেন, এই সুবিধা এই সুবিধা দেন, তাহলে সেটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নির্বাচন আসলেই অ্যাডমিন ক্যাডাররা বলবে যে আমাদের নির্বাচনের দায়িত্ব বাড়ানোর জন্য গাড়ি লাগবে, গাড়ি লাগবে, তখন গাড়ি কিনা দেয়, এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বুঝতে পারছেন? এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। অ্যাডমিন ক্যাডাররাও বলবে প্রমোশন লাগবে, প্রমোশন লাগবে, নির্বাচন আসলেই, তাহলে সেও প্রমোশন দিবে, তাহলে এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওভারঅল আপনি যাদেরকে দেখবেন মোটামুটি সবাই কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপটা কেউ কেউ দুই ভাবে দিতে পারে, তিন চার ভাবে দিতে পারে। কেউ স্বতঃস্ফূর্ত ভাবে চাপ দেয়, কেউ সংগঠন ভিত্তিক, যেমন ধরেন বিজিএমইএ, বিজিএমইএ সে সংগঠন ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দিতে পারে। পিকেএমইএ, এগুলা সংগঠন তৈরি করে সরকারকে কি দেয়? চাপ দেয়। এগুলো হচ্ছে সংগঠন ভিত্তিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আবার সংগঠনহীন কিছু স্বার্থ গোষ্ঠী আছে, যেমন ধরেন কিছু সুশীল সমাজের লোক আছে যারা সংগঠন নাই কিন্তু স্বার্থ আছে। প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী, যেমন ধরেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বললো আমার এত কোটি টাকা দরকার, একটা চাপ দিয়ে দিল। আবার প্রতিষ্ঠান, আর্মিও কিন্তু একটা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান আর্মি বললো আমার এত কোটি টাকা বাজেট দরকার, সে একটা চাপ দিয়ে দিল। তাহলে এইভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে মোট কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যারা সরকারকে চাপ দেয় তারাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমরা দেখি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি কি, এই যে সুজন, যেটা বদিউল আলম, যেটা সভাপতি সুজন, সচেতন নাগরিক, তারা চাপ দেয়। বাংলাদেশ মহিলা সমিতি মেয়েদের উন্নয়নের জন্য, মেয়েদের অনুকূলে অনেক আইন তৈরি করার জন্য চাপ দেয়। বিশ্ব ব্যাংক শুধুমাত্র পলিসি, বিশ্ব ব্যাংক শুধু বলে কৃষিক্ষেত্রে যে 17,000 কোটি টাকা আছে ভর্তুকি দেওয়া যাবে না, কৃষিক্ষেত্রে ভর্তুকি দেওয়া যাবে না। তারা বলে বিদ্যুতে ভর্তুকি দেওয়া যাবে না, সারে ভর্তুকি দেওয়া যাবে না, চাপ দেয়। তারপর বিসিএস এর সিলেবাসে সুশাসন ইনক্লুড করতে হবে, চাপ দেয়। তারপর তারা বলে সুশাসন ইউকে তে বেশি আছে, সুশাসন ইউএসএ বেশি আছে, এগুলো আপনাদের বইয়ে লিখতে হবে, তারা চাপ দেয়।
আইএমএফ ও বলে ভর্তুকি দেওয়া যাবে না কৃষিতে, আইএমএফ চাপ দেয়। তারপর বলে যে প্রবাসীদের যে রেমিটেন্স আছে, রেমিটেন্সে যে 5% প্রণোদনা দিচ্ছে, প্রণোদনা দেওয়া যাবে না, আইএমএফ এখানেও চাপ দেয়। তাহলে এরা খালি চাপ দেয়। এরপর মার্কেটকে সংরক্ষণ করা যাবে না, বিদেশি পণ্য ঢুকাতে হবে, আমেরিকান পণ্য ইচ্ছে মতো ঢুকাতে হবে, চাপ দেয়। ইউকের পণ্য, ইউরোপের পণ্য ঢুকাতে হবে, চাপ দেয়। বিশ্বব্যাংকে বলে আপনাকে ইউকে, ইউএসএ, আমেরিকার পণ্য, সমগ্র পৃথিবীর পণ্য আপনাকে নিতে হবে, চাপ দেয়। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির প্রধানের নাম যেন কি আছে আমি ভুলে গেলাম। টিআইবির প্রধানের নাম কি, অনেকেই চিনবেন। হ্যাঁ, ইফতেখারুজ্জামান, থ্যাংক ইউ। এই ইফতেখারুজ্জামান সেও চাপ দেয়। ব্লাস্ট ব্লাস্ট চাপ দেয়, বেলা চাপ দেয়। বেলার চাপটা একটু কমই, বেলাটা আবার পরীক্ষা আসে। বেলা যেহেতু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, বেলা হচ্ছে আইনজীবীদের একটি প্রতিষ্ঠান যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, আর বর্তমানে সারা পৃথিবীতে এনভায়রনমেন্ট একটা আলোচিত, তাই বেলাটা পরীক্ষা আসে। এছাড়া চাপ দেয় কারা, যাদের শিল্প আছে, শিল্প কারখানা আছে, এরা বলে এই পলিসি নেওয়া যাবে না, শিল্প গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে, ওই পলিসি নেওয়া যাবে না, গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী গোষ্ঠী চাপ দেয়, সব চাপ। আর চাপ সব খায় কারা, সরকার। রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি, একটা জিনিস তো বুঝেই গেছেন, রাজনৈতিক দলের একটা কি থাকে। তো বলেন তো দেখি কোনটার। এক, রাজনৈতিক গোষ্ঠী। দুই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কার কোনো আদর্শ থাকে না, বলেন। হম, এই তো বুঝে গেছেন। তাহলে রাজনৈতিক দলের একটা আদর্শ আছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আদর্শ নাই। এবার বলেন দেখি কারা জনগণের কল্যাণ নিয়ে অত চিন্তা করে না। এক না দুই, রাজনৈতিক না চাপ সৃষ্টিকারী গোষ্ঠী? হ্যাঁ, 2 নাম্বার, তারা জনগণের কল্যাণ নিয়ে কোনো চিন্তা করে না, কিন্তু রাজনৈতিক গোষ্ঠী কিন্তু চিন্তা করে। তবে একটু পার্থক্য আছে, রাজনৈতিক গোষ্ঠী ক্ষতিও করে আবার ভালোও করে, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ভালোও করে না, ক্ষতিও করে না, নিজেদের স্বার্থ দেখে। রাজনৈতিক দল হচ্ছে এমন একটা বিষয় যারা ক্ষতিও করে, ভালোও করে। এবার বলেন তো কাদের নিজস্ব সাংগঠনিক সক্ষমতা তেমন নেই, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীদের সাংগঠনিক সক্ষমতা নেই। এবার বলেন কারা নির্বাচনে অংশগ্রহণ করে, এক না দুই? পার্থক্যটা আমি বুঝাচ্ছি, কারা নির্বাচনে অংশগ্রহণ করে, এক, হ্যাঁ। এবার কারা সরকারি দল গঠন করে অথবা বিরোধী দল গঠন করে, হ্যাঁ। তাহলে আপনারা আশা করি রাজনৈতিক দল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আপনাদের সবার অ্যান্সার কারেক্ট হয়েছে, কারণ প্রত্যেকটা উত্তর কারেক্ট, আমার আর এখানে কিছুই বলার নাই। এরা নির্বাচনে যায়, এরা নির্বাচনে যায় না, এদের একটা সংগঠন আছে, শক্তিশালী কাঠামো, এদের জেনারেলি নাই তো, তুই একটু থাকলেও থাকতে পারে নাম কাও আসতে। এরা জাতীয় কল্যাণের জন্য জনমত গঠনের চেষ্টা করে, এরা জনমতের ধারেও নাই। এদের একটা আদর্শ থাকে, সেটা জিয়াউর রহমানের আদর্শ হোক বা বঙ্গবন্ধুর আদর্শ হোক বা ইসলামী আদর্শ হোক, এদের একটা আদর্শ থাকে। এদের আসলে আদর্শ বলে কিছু নাই, এদের মধ্যে শুধু স্বার্থ থাকে। সুশীল সমাজ হচ্ছে রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটা আছে, রাষ্ট্রের যে এত চাপ দেয়, এর মধ্যে সবচেয়ে বেশি চাপ কে দেয়, তাহলে দিবে সুশীলটা। কিছুদিন পর পরই দেখবেন 300 সুশীলের বিবৃতি, আবার কিছুদিন পর দেখবেন 600 সুশীলের বিবৃতি, বেগম জিয়ার মুক্তি চেয়ে 150 সুশীলের বিবৃতি। আবার এই 150 সুশীলের বিবৃতির অপোজিটে যে কি যেন, বেগম জিয়া ইতিমের টাকা খেয়েছেন, আবার তার সাজা হওয়াই উচিত, সে পক্ষে আরো 200 সুশীলের বিবৃতি। বুঝতে পারছেন, এইভাবে বিবৃতির পর বিবৃতি চলতেই থাকে। এই সুশীল সমাজ হচ্ছে প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরপরে দেশি পেশাজীবী সংগঠন চাপ সৃষ্টি দেয়, যেমন ধরেন আপনারা জানেন ডাক্তারদের 2টা সংগঠন আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের হচ্ছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিব। বিএনপির একটা আছে মনে হয় বিএমএ, বিএনপির আমার জানা মতে বিএনপির ওটার নাম হচ্ছে বিএমএ, অথবা ড্যাবও হইতে পারে, ড্যাব না বিএমএ, যেন বিএনপিটার নাম ড্যাব নাকি বিএমএ, দেখি কি আছেন এখানে। ড্যাব, ড্যাব, ড্যাব। আর এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সোসাইটি, এটা দুইজনেরই। এটা সদস্য সাচিবেও হইতে পারে, এটা সদস্য সদস্য আবার ড্যাবও হইতে পারে। ড্যাব হচ্ছে বিএনপি ব্যাক, বিএনপি ডাক্তাররা ড্যাব করে, আর আওয়ামী লীগের ডাক্তাররা সাচিব করে। আর এদের দুইজনের যৌথ সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ। তাহলে দেখেন বিএমএ কিন্তু একটা চাপ দেয়, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএম এর পক্ষ হয়ে সাচিব চাপ দেয়, আর যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএম এর পক্ষ হয়ে কি ড্যাবে চাপ দেয়। সকল এনজিও গুলা চাপ দেয়, ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলো, হেফাজতে ইসলাম অল টাইম সরকারকে চাপের উপর দিয়ে আছে, হেফাজতে ইসলাম। স্বেচ্ছাসেবী সংগঠন, এই যে বেলা বুলা বললাম, এদের তো আসলে বেতন নাই, এই যে বেলা, এরা সব স্বেচ্ছাসেবী সংগঠন। টিআইবি, এরা অবশ্য বিদেশ থেকে প্রচুর টাকা পয়সা পায়। বিদেশের টাকা এরা শুধু পায় না, বলেন, এক, তারা বিদেশ থেকে টাকা ইনকাম করে, দুই হচ্ছে বিদেশের টাকা তারা আত্মসাৎ করে। কোনটা কারেক্ট? দুই, বিদেশের টাকা তারা আত্মসাৎ করে ইচ্ছা মতো, দুইটাই কারেক্ট। হ্যাঁ, শিখে দুইটাই কারেক্ট। প্রচুর পরিমাণে বিদেশি টাকা খায়। এদের বেশিরভাগের উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের নিয়ে না, এদের বেশিরভাগের উদ্দেশ্য নেম এন্ড ফেম আর টাকা পয়সা কামানো। আচ্ছা যাক, আমরা বুঝলাম।
আরেকটা বিশাল মাধ্যম আছে, সেটা হচ্ছে কি গণমাধ্যম, তারা প্রচুর চাপ দেয় সরকারের উপর। আমরা এখানে দেখি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা বলে দিই। এই দুটা পড়বেন, বিশ্ব ব্যাংক ও আইএমএফ, এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এদের মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাকে ইউএস এর পণ্য নিতে হবে, মানে মার্কেট ওপেন। আপনি মার্কেটটাকে ওপেন করে দিবেন, মার্কেটটাকে আপনি ওপেন করে দিবেন, কোনো দরজা রাখতে পারবেন না। এই মার্কেট দিয়ে ইউএস এর পণ্য ঢুকবে, এই ওপেন দরজা দিয়ে ইউকে এর পণ্য ঢুকবে, এই ওপেন দরজা দিয়ে ইউরোপের পণ্য ঢুকবে। তাদের কাজ হচ্ছে মার্কেট ওপেন করে দিতে হবে, এক। আর তাদের চাপের আরেকটা সবচেয়ে বড় জায়গা থাকে, সেটা হচ্ছে ভর্তুকি দেওয়া যাবে না, ভর্তুকি দেওয়া যাবে না। এই দুইটা থাকে তাদের চাপের সবচেয়ে মূল উদ্দেশ্য। চাপ সৃষ্টিকারের মূল উদ্দেশ্য হচ্ছে স্বার্থ, স্বার্থ উদ্ধার। আর এটা বলে বলেন তো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এডমন্ড পাওয়েলের মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কয় প্রকার? চার প্রকার। হুম, থ্যাংক ইউ। একজন বলেছে আমাদের দেশে পোশাক তো তাদের দেশে দেশে যায়। যাই তো ভাই, সেগুলো অনেক আপেক্ষিক কথা, বলতে গেলে বেশি সময় লেগে যাবে। কিন্তু সিম্পলি দেখেন, আমার দেশে সে ল্যাপটপ পাঠায়, অর্থাৎ আমার দেশের মার্কেটটা হচ্ছে তার জন্য ধরেন $5 বিলিয়ন মার্কেট। সে আমার দেশে $5 বিলিয়ন ইউএস এর ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের দেশে প্রবেশ করতেছে, অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করতেছে $5 বিলিয়ন ইউএস এর ডিভাইস। আর আপনি যখন শুধু তো $5 বিলিয়ন শুধু ইলেকট্রনিক্স দ্রব্য, টোটাল হিসাব যদি করেন, তাহলে সেটা $5 বিলিয়ন থেকে অনেক বেশি, প্রায় মনে হয় 15-20 বিলিয়ন আমরা ইউএসএ থেকে আমদানি করি। আর ইউএস এর মার্কেটে আমাদের কত আর রপ্তানি যায়, বুঝছেন, এরকম আর কি বিষয়। তাদের মার্কেটে তো আমরা খুব অল্প জিনিস পাঠাই, তারা তো আমাদের দেশে বেশি করে। তারপর যদি আপনি ডিফেন্সের হিসাবে যান, ডিফেন্সের হিসাবে ধরলে কত যে তাদের কাছ থেকে কিনে, ওটার হিসাবে বাইরে। কমরেড মানে হচ্ছে সঙ্গী বা সাথী ভাই, কিন্তু যারা ওই করে, কমরেড শব্দটা তো সঙ্গী, কমরেড শব্দ হচ্ছে সঙ্গী বা সাথী, ঠিক আছে। আর এই যারা আপনার হচ্ছে আপনার বাম দল করে, এই যারা বাম দল করে এরা নিজেদেরকে এই নামে ডাকে, আর কিছু না। কমরেড হচ্ছে সঙ্গী সাথী। যারা বাম দল করে তারা নিজের কমরেড বলে ডাকে। নিজের গন্ডি চাপ সৃষ্টিকারী এটা হচ্ছে ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে বাণিজ্য সংস্থা। আর বাকিগুলা ওয়ার্ল্ড ব্যাংক, সে আমাদের চাপ দেয়। বেলা, বেলা আমরা ইতিমধ্যে পড়ছি, সে হচ্ছে একটা লয়ারদের সংগঠন, এনভায়রনমেন্ট নিয়ে চাপ দেয় সরকারকে। আর আইএমএফ চাপ দেয়। আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সে হচ্ছে পৃথিবীর সমস্ত বিজনেসের খবর রাখে। চাপ যে দেয় না এমন না, দেয়, কিন্তু ওদের তুলনায় কম দেয়, তাদের তুলনায় অনেক কম দেয়। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠাকারী সাধারণ সম্পাদক হচ্ছে শামসুল হক, আমরা ইতিমধ্যে পড়েছি। তিনি হচ্ছে তাকে কি করেছে, হত্যা করেছে। হত্যা করে না, দুঃখিত। তাকে বন্দি করার ফলে, দীর্ঘদিন বন্দি রাখার ফলে সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। শামসুল হক পাগল হয়ে গেছে দীর্ঘদিন বন্দি থাকার ফলে। এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মধ্যে আছে। আপনারা কি কেউ অসমাপ্ত আত্মজীবনীতে এই শামসুল হকের কাহিনী পড়েছেন? ইনি যে পাগল হয়ে গেছিলেন, তার অসমাপ্ত আত্মজীবনীতে সব আছে। কেউ কি পড়েছেন কিনা? কেউ পড়েন নাই? আচ্ছা, পড়েন, পড়লেই পাবেন। বাংলাদেশ সরকারের যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক পদ্ধতি। এক কেন্দ্রিক পদ্ধতি কি সেটা আমরা একটু বলে দিই। এটা কি বুঝছেন এই প্রশ্নটা? যদি বুঝেন তাহলে আর আলোচনা করবো না। এক কেন্দ্রিক পদ্ধতি, আচ্ছা কয়েকজন বুঝছেন কয়েকজন বুঝেন না, আচ্ছা সংক্ষেপে আমি বলে দিচ্ছি, দেখেন। এ হচ্ছে বাংলাদেশ, এ হচ্ছে ভারত। ভারতেরটা বুঝাইলে বাংলাদেশেরটা বুঝতে সুবিধা হবে। এই যে ভারতের টোটাল প্রদেশ হচ্ছে 28। এই টোটাল ভারতের 28টা প্রদেশ। এই যিনি সমগ্র সেন্ট্রালের উপর যিনি বস, তিনি হচ্ছেন কে, পিএম। এটাকে আমরা বলি কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ পাওয়ার পিএম বা প্রেসিডেন্ট, যাই হোক। আর এখানে একজন সিএম থাকেন, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, যেমন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা। এখানে একজন সিএম, এখানে একজন সিএম, অর্থাৎ মোট সিএম কয়জন, 28 জন। তাহলে এদের ক্ষমতা কিন্তু ভাগ করে, এদের ক্ষমতা, কেন্দ্রের ক্ষমতা আলাদা, আবার রাজ্যের ক্ষমতা কিন্তু আলাদা। এদের কিন্তু এক কেন্দ্রিক সরকার না, এদের কিন্তু দুই ধরনের সরকার। কিন্তু বাংলাদেশে তো এরকম সিএম নাই। বাংলাদেশে সব ক্ষমতা কার হাতে, শেখ হাসিনার হাতে, পিএম এর হাতে। সুতরাং বাংলাদেশ এক কেন্দ্রিক সরকার। অর্থাৎ যে সমস্ত দেশে সিএম আছে, আলাদা আলাদা রাজ্য আছে, ও সমস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এই সমস্ত সরকারকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্র সেম, যুক্তরাষ্ট্র কিন্তু এরকম।
এটাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়, আবার এটাকে ফেডারেশন বলা হয়। এগুলো আবার ভাই ভাই কাজে লাগে। তাহলে এটা হচ্ছে ফেডারেল স্টেট, আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে ভারত কোন দেশের সরকার? ফেডারেশন স্টেট, ফেডারেল স্টেট, অথবা ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার। কিন্তু আমরা হচ্ছে এক কেন্দ্রিক সরকার। এবার কি ক্লিয়ার হইলেন? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আর যারা জানেন তাদের তো এমনি ক্লিয়ার। তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে কে? যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে ইন্ডিয়া। আর ইউএসএ নিজেও যুক্তরাষ্ট্রীয় সরকার, কারণ ইউএসএ একজন গভর্নর থাকে, একজন হচ্ছে প্রেসিডেন্ট থাকে। আর এই আলাদা আলাদা রাজ্যে ইউএস এর গভর্নর আছে কয়জন বলেন তো দেখি? ইউএস এর 50টা আছে স্টেট, তাহলে ইউএস এর গভর্নর কয়জন? ওদের স্টেট কিন্তু 50টা। ভারতের স্টেট হচ্ছে 28টা, আর ওদের স্টেট 50টা। হ্যাঁ, ওদের গভর্নর 50 জন। হুম। বাংলাদেশ সরকারের প্রথম নির্বাচন 1973 সালে। 1973 সালে নির্বাচনটা হয়েছিল আরপিও অনুসারে। এবার আপনাকে বলতে হবে সে আরপিও কত সালে। আরপিও হচ্ছে 1972 সালে। থ্যাংক ইউ। এডমন্ডের পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে ভাগ করেছেন। বাংলাদেশের কোন জাতীয় সংসদের সপ্তম সংসদে, এটা হচ্ছে 1996 সালে যে সংসদ হয়েছে, সেই সংসদে হচ্ছে প্রথম বাংলাদেশে কি হয়, প্রশ্নোত্তর পর্ব চালু হয় 96 সালে। এর আগে কিন্তু বাংলাদেশে প্রশ্নোত্তর করার সিস্টেম ছিল না। এই প্রশ্নোত্তর বিষয়টা কি বোঝেন নাকি বোঝেন না? ইয়েস অর নো? যদি বোঝেন তাহলে আলোচনা নিষ্প্রয়োজন। নো? ওকে, ঠিক আছে, তাহলে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে আপনি খেয়াল করে দেখবেন, এখন যদি আপনি পার্লামেন্টে যান, তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা আমাদের পার্লামেন্ট। পার্লামেন্টে যদি আপনি যান, পার্লামেন্টের সারি আছে, অনেক সিট সারি আছে। এখন দেখবেন একজন এমপি যখন প্রশ্ন করেন, তখন কিন্তু একজন মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেন। এমপি প্রশ্ন করেন, মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেন। এমপি প্রশ্ন করেন, মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দেন। এটাই হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এটাই চালু হয়েছে 1900 কত সালে, 96 সালে এই প্রশ্নোত্তর চালু হয়েছে। এবং এটা হচ্ছে সপ্তম সংসদে এটা চালু হয়েছে। এমনকি প্রাইম মিনিস্টার পর্যন্ত উত্তর দিতে বাধ্য থাকেন। আগে ছিল শুধু আলোচনা, এখন শুরু হয়েছে প্রশ্নোত্তর। ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয় কত সালে? 1996 সালে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা হয়েছিল। 1996 সালে আপনারা জানেন যে দুইটা নির্বাচন হয়েছে। 1996 সালের প্রথম নির্বাচন, 1996 সালে দ্বিতীয় নির্বাচন। প্রথম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বিএনপি একাই নির্বাচন করেছে। 274টা আসন বিএনপি একাই পেয়েছে, আর বিএনপি শরিকরা মিলে তারা 300-তে 300 আসনে পেয়েছে বলা যায়। মূলত বিএনপি একাই 274টা, আর ফ্রিডম পার্টি যারা বঙ্গবন্ধুর খুনি ছিল তারা মিলায় জিলায় এরাই সব 300 আসন, 300-তে 300ই তারা। কিন্তু পরবর্তী বিএনপি মাত্র 15 দিনের মন্ত্রিসভা গঠন করে 15 দিন টিকতে পেরেছিল। পরে আওয়ামী লীগের আন্দোলনের ফলে তারা পদত্যাগ করে। পদত্যাগ করার পর এরপর কি করে, এই আন্দোলনে শুধু বিএনপির এগেনস্টে ছিল সবাই। বিএনপি ভার্সাস আন্দোলন ছিল আওয়ামী লীগ, এমনকি জাতীয় পার্টি। বিএনপি ভার্সাস হচ্ছে জামাতে ইসলাম। বিএনপি ভার্সাস চরমনাই সাহেবের হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ঈশা আন্দোলন, সব। পরবর্তী 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। গঠন করার পর একটা নির্বাচন হয়, ওই নির্বাচনে আবার আওয়ামী লীগ পাশ করে। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস। আর তত্ত্বাবধায়ক সরকার কত সালে? 1996 সালে। এরপর আবার শেখ হাসিনার সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে কে? আওয়ামী লীগ নাকি কোর্ট? যদিও বাতিল করছে আওয়ামী লীগের ইচ্ছা ছিল তাই, কিন্তু আপনাকে বলতে হবে উত্তর, আসল উত্তর কি হবে? আওয়ামী লীগ নাকি কোর্ট? কে বাতিল করেছে তত্ত্বাবধায়ক সরকার? তখন অ্যান্সার দিতে হবে কোর্ট। হ্যাঁ, কোর্টের রায় এটা বাতিল হয়েছে। কোর্ট কেন রায় দিয়েছে সেটা কি জানা আছে? বাতিলের রায় কেন কোর্ট দিয়েছে? জানা থাকলে ইয়েস বলুন, জানা না থাকলে নো বলুন। নো? তাহলে একটু সংক্ষেপে দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা বাতিলের কারণ কি। দেখেন, 2006 সালে বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছে। বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছে। 2006 সালে বিএনপির ক্ষমতা কি শেষ? এরপর ক্ষমতা চলে গেছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে, কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে 2006 সালে ক্ষমতা গেছে। নিয়ম অনুসারে কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় থাকবেন মাত্র 3 মাস। কিন্তু আপনারা জানেন কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায় ছিল প্রায় 3 বছরের কাছাকাছি। 2008 সালের ডিসেম্বরে তারা নির্বাচন দিয়েছে। 2 বছরই ধরলাম, 2 বছর তারা ক্ষমতায় ছিল। এই যে এই সংবিধান অনুসারে তাদের ক্ষমতায় থাকার কথা 3 মাস, তারা ক্ষমতায় থেকেছে 2 বছর, তাহলে তারা কিন্তু সংবিধান ভায়োলেশন করেছে। এই জন্য পরবর্তী একটা মামলা হয়েছে 2009 সালে। ওই মামলা অনুসারে 2013 সালে মনে হয় হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। সালটা আমার মনে নেই।
পরবর্তী কোর্ট সেটাকে বাতিল বলে রায় দিয়েছে। এই হচ্ছে ঘটনা। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালে কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি। 1991 সালের নির্বাচনে জিতেছিল বিএনপি। বিএনপি জিতেছিল, বেগম জিয়া জিতেছিল। বেগম জিয়া পিএম হয়েছিল। নো, নো। আচ্ছা, আমাদের আজকের কন্টেন্ট অনেক কম ছিল, অনেক কম, কোনো উপায় নাই। আজকে মনে হয় একবারে এত অল্প সময় ক্লাস শেষ হইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখান থেকে প্রশ্ন কম। ভালোই হয়েছে, এত তাড়াতাড়ি একটা ক্লাস শেষ করা গেল।